সুধাংশুপুর গাঁয়ে দামুর বউকে ভূতে পেয়েছে গো বাবু, ওঝা এসছে ভূত নামাতে। ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলাম একটা মাছ বয়সী বউ বিছানায় শুয়ে থরথর করে কাঁপছে। লোকটার বুক পর্যন্ত ঝুলে পড়া কুচকুচে কালো দাড়ি, গলায় মোটা রুদ্রাক্ষের মালাও, পরনে সাধু বস্ত্র আর কাঁধে লাল কাপড়ের ছোলা। সহজে অনুমান করা যায় সে ওঝা। ও ঘর থেকে ল্যান্ড ফোনটা বেজে উঠল। অমিতদার ফোন। প্রায় 1.5 মাস পর আজ আবার দাদার ফোন পেলাম। হ্যালো বাবুই, কেমন আছিস রে? শোন, সেই দামুর ব্যাপারটা তোর মনে আছে? পুলিশ জানিয়েছে দিন 4 আগে প্রচন্ড ভয় পাওয়ার কারণে ওই কার্ডিয়াক অ্যারেস্টেড মালতী। কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে গেল। দাদার নম্বরটা ছিল আমার কাছে, তবে সেটা কাজ দিল না। অনেক চেষ্টা করেও ফোনটা লাগলো না। শেষে কি যেন বলতে গেল দাদা। মালতীর কার্ডিয়াক অ্যারেস্ট কথাগুলো মনে হলেই আজ ভয় করে। আজকে সেই কথাই আপনাদের শোনাবো। খেলাটা বেশ জমি উঠেছিল। আমার দল ছিল জেতার মুখে। ঠিক সেই সময় চারিদিক কালো করে ঘনিয়ে এলো মেঘ। মেঘের গতি দেখে বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি নামতে বেশি দেরি নেই। দলের বেশিরভাগ ছেলেই তড়িঘড়ি করে মাঠ ছেড়ে পালালো। থেকে গেলাম শুধু আমি, বুবাইদা, তফা, প্রীতম, নীল আর রাজ। বুবাইদা প্রীতমের বাড়ি পাশের পাড়াতে, তাই এই মেঘের অবস্থা দেখে আমি সকলকে আমার বাড়িতে থাকতে বললাম। এরকম মরশুম জমিয়ে আড্ডা দেওয়া যাবে। বারান্দায় চেয়ারগুলো টেনে নিয়ে সকলে এর ওর মুখোমুখি গোল করে বসলাম। ঘড়ির কাঁটা তখন 5:15 বাজছে, কিন্তু বাইরের এই অবস্থা দেখে মনে হচ্ছিল যেন রাত্রি নেমে এসেছে। বলতে বলতে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর বৃষ্টি মানে কারেন্টও চলে যাবে। বাইরে বৃষ্টি, মেঘের গর্জন আর বজ্রপাতের শব্দ। চারিদিকটা একেবারে জমাট কালো অন্ধকার। আর বারান্দার এক কোণে মিটমিট করে জ্বলছে হ্যারিকেনের আবছা আলো। ঘরের পরিবেশটা ভূতের গল্পের জন্য একেবারে জমে উঠেছে। আর এই সুযোগ পেয়ে বুবাইদাকে বললাম তার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতার গল্প আমাদের শোনাতে। সবাই তাই মত দিল। কিছুক্ষণ ভেবে নিয়ে বুবাইদা বলল, বেশ, তাই হোক। আজ আমি আমার সুন্দরবনের ভ্রমণের এক অভিজ্ঞতার গল্প তোদের শোনাবো। বুবাইদা বলা শুরু করলো, তোরা সবাই জানিস যে আমার দাদা পুলিশ অফিসার। ডিউটি থেকে ছুটি পেলেই দাদা বেরিয়ে পড়ে ভ্রমণে। আর এরকম ভ্রমণে বেশিরভাগ সময় দাদার সঙ্গী হিসেবে আমিই থাকি। এবারে ডিসেম্বর মাসের শেষ দিকে সুন্দরবন ভ্রমণে যাব বলে ঠিক করেছিলাম আমরা। দাদার এক কলিকের বাড়ি ওখানেই। বলা বাহুল্য এই পরিচিতির সুবাদে আলাদা করে আর গাইড ভাড়া করবার প্রয়োজন পড়ল না। এছাড়া একটা সুবিধাও হলো, অনেক জোরাজুরি করাই তারা তাদের বাড়িতে আমাদের যেতে বলল। কাজেই হোটেল ভাড়াটাও বেঁচে গেল। প্রথমে ক্যানিং থেকে অটো ধরে সোনাখালি ফেরিঘাট, তারপর সেখান থেকে নৌকা করে হগল করতল নদী পেরিয়ে যখন গৌসাবা পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। শহরটিতে আধুনিকতার রেস তখনও ঠিকঠাক এসে পৌঁছয়নি। সেখানে উঁচু উঁচু নারকেল গাছ, তাল গাছ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রাম্য বাড়ি, আর অধিকাংশই মাটির বাড়ি। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এখানকার লোকেরা কি নিদারুণ দারিদ্র, অভাব অনটনে বাঁচছে। তবু এদের কোনো অভিযোগ নেই। দিব্যি হাসি মুখে জীবন চালায়। পরের দিন যাত্রার আগে তার ভাড়াটা বলে মাঝি 2 হাতে কষে নদীর জল তুলল, ছিটিয়ে দিল পানসির গুঁড়োইতে আর আমাদের মাথায় ও তার নিজের মাথায়। এই রীতিটাকে ওরা খুব মানে, শুভ বলে মনে করে ওরা। ওদের বিশ্বাস এতে যাত্রা বিপদমুক্ত হয়। সেদিন সারাটা দিন কুল ধরেই নৌকায় সুন্দরবন পরিদর্শন করলাম। এত সুন্দর ঘন সবুজ অরণ্য রাশি যে তা না দেখলে বোঝানো যাবে না। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হলো এই সুন্দরবন। কপাল মন্দ ছিল তাই রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিলাম, কিন্তু দর্শন পাইনি।
এরই মাঝে একদিন অপ্রত্যাশিতভাবে ঘটে গেল একটি ঘটনা। সেদিন আমি ভোর থাকতেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। বাইরে দিকে হাঁটতে হাঁটতে কুলির কাছে এসে পড়েছিলাম। দেখি ৫-৭টা ডিঙি খাড়ি বেরোচ্ছে, সবকটাই ভিড়ে ঠাসাঠাসি, উল্টে পড়ে যাবার দশা। তাদের ভাবগতি দেখে মনেই হলো যে তারা তড়িঘড়ি করে কোথাও চলে যাচ্ছে। এই কদিনে এরকম দৃশ্য তো একবারও চোখে পড়েনি। কেন জানি না, ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা জাগলো। কৌতূহল হলো আমার। একজনকে ডেকে শুধলাম, ও ভাই, কি হয়েছে? এত শশব্যস্ত হয়ে সবাই চললে কোথায়? সে বলল, ওই সুধাংশুপুর গাঁয়ে দামুর বউকে ভূতে পেয়েছে গো বাবু, ওঝা এসছে ভূত নামাতে। ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। দাদা আর অমিতদাকে জানালাম। অমিতদা জানালো এখানে এসব ঘটনা প্রায়ই ঘটে থাকে। ঠিক হলো আমরাও যাব সুধাংশুপুরে ব্যাপারটা দেখতে। সাতজেলিয়া ওপাশে ঝিলাবন, মাঝে বন লাগোয়া খাড়ি। ডিঙ্গি ভাসিয়ে রওনা দিলাম তিনজনে। সাতজেলিয়া থেকে প্রায় ১.৫ ক্রোশ দূরে সুধাংশুপুর। গ্রামে পৌঁছে কেউকে জিজ্ঞেস করে দামুর ঘর খুঁজে পেলাম শেষমেশ। ছোট্ট মাটির ঘর, চারপাশে একেবারে জনগণে ভর্তি। ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলাম একটা মাঝবয়সী বউ বিছানায় শুয়ে থরথর করে কাঁপছে, আর তার চারপাশে ঘিরে বসে রয়েছে কয়েকজন মহিলা। তাদেরই মধ্যে একজন তার সেবা করছে। খেয়াল করলাম একটি লোক ঘরের ঠিক কোণটাই করে দাঁড়িয়ে চুপচাপ সব দেখে চলেছে। লোকটার বুক পর্যন্ত ঝুলে পড়া কুচকুচে কালো দাড়ি, গলায় মোটা রুদ্রাক্ষের মালাও, পরনে সাধু বস্ত্র আর কাঁধে লাল কাপড়ের ছোলা। সহজে অনুমান করা যায় সে ওঝা। কিছুক্ষণ পরই লোকটা ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানায় শায়িত বউটার পাশে এসে বসলো। তারপর সে তার ঝোলা থেকে মরার খুলি আর একটা বড় হাড়ের টুকরো বের করে বউটার কপালে ঠেকালো। বিড়বিড় করে কি সব বলছিল, মনে হয় মন্ত্র। ঘরটার আরেক কোণে দাঁড়িয়ে কয়েকজন মহিলা এসব দেখছিল। অমিতা তাদেরই একজনের কাছে গোটা ব্যাপারটার আগাগোড়া কি হয়েছিল তা জানতে গেল। তাদের মধ্যে থেকে একজন বলল, সে এক ভয়ানক ঘটনা। অমিতা আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তবে দাদা বাধা দিল। এই ঘটনার ২ দিন পর আমরা সেখান থেকে চলে এলাম। ফিরে আসার কয়েকদিন পর হঠাৎই একদিন অমিতার ফোন। সে সেখানকার স্থানীয় কারোর কাছে গোটা ঘটনাটা শুনেছিল, আর সেটাই আমাদের ফোনে জানিয়েছিল। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।